This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার। রাত ৮টায় আপনার কথা বলতে, আপনার ভাষায় কথা বলতে ঠোঁটকাটা ৮টা থেকে ৯টা ১ ঘন্টা হাজির। আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের বৃহত্তম উৎসবের দিন। বলতে পারেন উৎসবের মরশুম শুরু হলো আজ। উৎসবে যেমন নাচ গান হয়, প্রথম দফার ভোটেও তো তাই হলো। ভোট তো উৎসব। মমতা বন্দ্যোপাধ্যায় নাচলেন, দেখা দেখি চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজারাও নাচতে শুরু করলেন। কি উৎসব উৎসব মনে হচ্ছে? মুর্শিদাবাদের হরিহর পাড়ায় প্রচার সভায় নাচছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় বসে টিভিতে সেই নাচ দেখে নাচতে শুরু করলেন রাজ্যের দুই মন্ত্রীও। দেখালাম তাদের ছবি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা। আচ্ছা, প্রথম দফার ভোট এই বাংলায় কি এরকম উৎসবের মেজাজেই হলো? আর এক টুকরো ছবি দেখাই, ছবি তো কথা বলে। তাহলে সবটাই রোজি পিকচার নয়। মানে ধরুন, একদিকে যখন নাচ গান দেখছে বাংলা, অন্যদিকে রক্তপাত হয়েছে। তবে হ্যাঁ, বোমা মিলেছে, বোমা ফাটেনি। গুলি দেখা গেছে গর্ত, গুলি চলার শব্দ পাওয়া যায়নি। কোচবিহারের ভোট হয়েছে, শীতলকুচি হয়নি। মাথায় রাখতে হবে। তাহলে বাংলা তার ভোট পরম্পরা বজায় রাখলো না রাখলো না, অন্য দিশা দিল? মানে আপনি কিভাবে দেখছেন? খেলা শুরু হলো। প্রথম দফার পরেই অবশ্য বিজেপি বলছে শুরুতেই খেলা শেষ, মানে তৃণমূলের খেলা শেষ। কয়েকটা ছবি দেখিয়ে দেখুন তো, খেলা শেষের কোন ছবি বিজেপির হাতে। তাহলে খেলা হবে, খেলা হবে, খেলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন এক সভা থেকে অন্য সভায়। খেলা শুরু হয়ে গেল। আর আজ ভোট পর্বের প্রথম দফায় হাত উপুড় করে ভোট দিল উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি। দেখুন, উত্তরবঙ্গে লোকসভা আসন ৮টি। ১৯-এর লোকসভায় ৮-এ ৭ পেয়েছিল বিজেপি। এবার কি হবে? বুথে বুথে লাইন দিয়ে ভোট হলো। এই চরম চাঁদি ফাটা রোদ মাথায় নিয়ে আজ আবার কলকাতার টেম্পারেচারই শুধু ৪০। ভাবুন তাহলে বাকি কোথায়, কত? খেলার ফল ঘোষণা হবে ৪ঠা জুন। তবে ভোট পয়লাতেই খেলা যা হলো, যেমন হলো ময়দানে, তেমনই খেলা হলো সোশ্যাল মিডিয়াতেও। ওই যে পারসেপশন তৈরির খেলা শুরু হয়ে গেল। দুপুর দুপুর খেলা শুরু করলো বিজেপি। মাধ্যমে পোস্ট বিজেপির, সেখানে লেখা প্রথম দফাতেই মানুষের রায়, তৃণমূলের বিদায়, তৃণমূলের খেলা শেষ। নিচে জয় বাবা ফেলুনাথের দৃশ্য। সেখানে দূরবীনে ধরা পড়ছে তৃণমূলের ক্যাম্প, লোকজন কম। লেখা একই, উন্নয়ন তো রাস্তায় শুয়ে পড়েছে। অথচ উন্নয়ন তো দাঁড়িয়ে থাকার কথা ছিল। সেটাই তো বলে বঙ্গের শাসক দল, অনুব্রত মণ্ডলরা। নেতারা বলেন ভোট হবে উন্নয়নের নিরিখে, আর সেই উন্নয়ন কি খোঁচা দিয়ে কার্যত ফাঁকা ক্যাম্পের ছবি পোস্ট করলো বিজেপি। আবার লেখা তৃণমূলের খেলা শেষ। খেলাটা ধরতে দেরি করেনি তৃণমূলও, ঘন্টা দুয়েক সময় নিয়েছে। পাল্টা পোস্ট, সেটাও দেখুন। তৃণমূলের এক্স হ্যান্ডেলে বিজেপি ক্যাম্পের ছবি। সেখানে বসে একজন। ব্যাপারটা এমন যেন গুগল সার্চ খোঁজা হয়েছে, দ্য এমটিয়েস্ট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড, মানে বিশ্বের খালিতম জায়গা যেখানে কেউ নেই,
সেই সার্চেই ধরা পড়েছে এই ছবি, বিজেপির ক্যাম্পের ছবি। একজন লোককেও যেখানে দেখা যাচ্ছে না। উপরে লেখা, বাংলার মানুষের বিপুল জয়, বাংলা বিরোধীরা হলো বিদায়। এই খেলা যখন চলছে, ময়দানে ভোট তখনও চলছে। তার আগেই সোশ্যাল মিডিয়ায় খেলা জমজমাট। আর সেই খেলায় বাংলা বিরোধীরা হলো বিদায়ের পাল্টা, তৃণমূলের খেলা শেষ। পোলিং পার্সেন্টেজকে নামিয়ে দেওয়ার একটা আপ্রাণ চেষ্টা তৃণমূল কংগ্রেস করছে। যদিও দলীয় স্তরে আমরা যে সমস্ত ভিডিও ফুটেজ পাচ্ছি তারা দেখা যাচ্ছে অধিকাংশ জায়গায় তৃণমূলের বাইরে বুথ ক্যাম্পে কোনো লোক নেই। ওই আত্মবিশ্বাস আসলে মুখের কথা, আর কিছু নয়। তাদের সমস্ত চেহারা অভিব্যক্তি বলে দেবে তিনটে আসনেই হারছে। দেখছেন না, বুথে এজেন্ট দিতে পারছে না। এর থেকে খারাপ আর কি হতে পারে? তৃণমূল কার্যত এই তিনটে লোকসভা নির্বাচনে তাদের কর্মীদের পুরোপুরি নামাতে পারেনি। আজ তৃণমূল কর্মীরাও তৃণমূলের বিরুদ্ধে এই নির্বাচনে বিদ্রোহ ঘোষণা করে দিয়েছে। তার বডি ল্যাঙ্গুয়েজ, তার শারীরিক ভাষা যদি বোঝার চেষ্টা করেন, বোঝা যাচ্ছে ভালো নেই। মোদির একজন মিনিস্টার কিন্তু হারছেন। এই যেন আজ খেলা ভাঙার খেলা। তাহলে বঙ্গের ভোট রঙ্গে খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে। পঞ্চায়েতের মতো ভোট করতে পারবে না। আমি আবার বলছি, পঞ্চায়েতের মতো ভোট করবে এই আশায় যদি থাকে, তাহলে কেন্দ্রীয় বাহিনী রেডি হয়ে আছে, লাঠিতে তেল লাগিয়ে খেলা হবে। কি করে আজকে কারা? যারা প্রচুর টাকা করেছে তারা ইডিতে ভয় পায়, সিবিআই কে ভয় পায়, এনআইএ কে ভয় পায়, ইনকাম ট্যাক্স কে ভয় পায়। বিজেপি পার্টি কি? বিজেপি পার্টি কি দুর্নীতিগ্রস্ত পার্টি? না। এটা কি কয়লা পাচার করে, গরু পাচার করে? পাহাড়ের সমতলে, ঝড়ে জঙ্গলে, শ্মশানে দুর্নীতি কোথাও বাদ নেই। লক্ষ্মীর ভান্ডার এত বড় সাহস! কদিন আগে বিজেপি বলেছে 3 মাস পরে লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দেবো। আমরা বলছি 3 মাস পরে তোমাকে ভারতবর্ষ থেকে গুটিয়ে দেবো। আমি বলছি যা দিচ্ছে সব নিয়ে নিন। কন্যাশ্রী, হন্যাশ্রী, বন্যাশ্রী, নমশ্রী, ফরেস্ট্রি, এই 1000 সব নিয়ে নিন। কেন? ওটা আপনাদের পয়সা। প্রতিবাদটা আমি করি বলে সবচেয়ে বেশি রাগ হচ্ছে আমার ওপরে। তাই আমাদের এখানে রোজ এসে গালাগালি দিয়ে যায়। বিজেপি পার্টি কেন দরকার? আর এইবারে যদি 400 পার হয়ে যায়, তার একটা গুড নিউজ আবার প্রাইম মিনিস্টার সাহেব আপনাদের দেবেন। সেটা আমি বলবো না, সেটা বিরাট বড় নিউজ হবে। ওই সার্ভে বিশ্বাস করবেন না। মানুষের চোখের দিকে তাকিয়ে দেখুন, মাটির দিকে তাকিয়ে দেখুন, তাহলে বুঝবেন এবার বিজেপি আসছে না, এবার বিজেপি আসবে না। আগে তো 200 পার, আগে 200 পার, তারপরে সাঁতার কাটবে। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় সভায় সভায় ঘুরে এত কনফিডেন্টলি বলছেন কি করে এবার বিজেপি আসবে না? দেখুন, এইটুকু বুঝেছি, খেলা ভাঙার খেলা শুরু হয়ে গেছে। একের খেলা অন্যে ভাঙতে চায়, আর সেই খেলার প্রচারেই জোড়া সভা আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের। উত্তরে যখন ভোট চলছে, মুখ্যমন্ত্রী তখন অধীর গড় বলে পরিচিত মুর্শিদাবাদে হরিহরপাড়া আর সুতিতে সভা করলেন। মানে মুর্শিদাবাদ আর জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রচার সভা। কিন্তু জোড়া সভা থেকে অধীর চৌধুরী সম্পর্কে কোনো মন্তব্য করলেন কি? বরং মুখ্যমন্ত্রী ব্যস্ত ছিলেন কোচবিহারের বিজেপি প্রার্থীকে আক্রমণে। ইলেকশন হচ্ছে কার? চোর একটা হোম মিনিস্টারের। আজকে হোম মিনিস্টারের ছোট ভাই, ছোট হোম মিনিস্টার। আর সারা বুথ পাহারা দিচ্ছে কে? বুথ লাইন দিচ্ছে কে? ভোটারদের চমকাচ্ছে কে? সিএপিএফ একা। দেখুন না, কংগ্রেসে থাকাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরীর সম্পর্ক মধুর ছিল না।
1996 সালে বিধানসভার ভোটে অধীরকে প্রার্থী করেন সোমেন মিত্র। প্রতিবাদে সেদিন গলা চড়ান তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে কোনো কসুর রাখেননি অধীর চৌধুরী। ড্যাং ড্যাং করে জিতে পৌঁছেছিলেন বিধানসভায়। তারপর থেকেই তো রাজনীতির দুই পোড় খাওয়া নেতা আর নেত্রী দুই মেরুতে। আর সাম্প্রতিক জোট এপিসোডে এই অধীর নামেই তো চড়া সুর শাসকের। তাই কি প্রচারে নাম নিলেন না? তবে সিরাজের প্রসঙ্গ টেনেই বললেন মির্জাফরের কথা। অঙ্ক কষেই মির্জাফরের প্রসঙ্গ তুললেন কি মমতা ব্যানার্জি? পলাশির প্রান্তে যুদ্ধ করে মির্জাফর গদ্দারকে তার মাথার মুকুট তুলে দিয়ে বলেছিলেন, তুমি বাংলার স্বাধীনতা রক্ষা করো, আমার মুকুট নিয়ে নাও। কিন্তু মির্জাফর সেদিন কিন্তু কথা শোনেনি। মুর্শিদাবাদের হরিহর পাড়ায় মুখ্যমন্ত্রীর মুখে মির্জাফর। এখানে এই মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী হয়েছেন মোহাম্মদ সেলিম, অন্যদিকে বহরমপুরে বিরোধী প্রার্থী রয়েছে অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে অধীর চৌধুরীর গড় বলে পরিচিত যে জেলা, সেখানে এসে অধীরের নাম নিলেন না। বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানও ওই সভায় ছিলেন। সেই বহরমপুরের কংগ্রেস প্রার্থী নিয়ে কোনো কথাই বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরটা হবে আলাদা, ওটা 10ই মে, ওটা 8 ফেজে, কি এই 13ই মে। আমি বহরমপুরটা পরে বলবো, আমি বহরমপুরে আসবো আলাদা করে। বাংলার মুখ্যমন্ত্রী সফরে আসতেই পারেন, সফরে, কিন্তু মুর্শিদাবাদের মানুষও দেখে নিয়েছে যে আজকে তৃণমূল এই মুর্শিদাবাদে কি করেছে। পঞ্চায়েত ভোট তারা করতে দেয়নি, পৌরসভার ভোট তারা করতে দেয়নি। ইন্ডিয়ান অ্যালায়েন্স আমি তৈরি করেছি, আর ওটা দিল্লির কথা, এখানকার কথা নয়। এখানে কংগ্রেস সিপিএম ইন্ডিয়ান অ্যালায়েন্স করে না, ওরা বিজেপি করে। ইন্ডিয়ান অ্যালায়েন্স আমি তৈরি করেছি, আর ওটা দিল্লির কথা, এখানকার কথা নয়। এখানে কংগ্রেস সিপিএম ইন্ডিয়ান অ্যালায়েন্স করে না, ওরা বিজেপি করে। এখানে সিপিএম কংগ্রেস বিজেপি দালালি করে, তাই আমাদের সাথে ওদের কোনো সম্পর্ক নেই। কংগ্রেস বাম কংগ্রেস জোটকে নিন্দা করলেও অর্থাৎ 2 থেকে 3 মিনিট তাদের বিরুদ্ধে কথা বলতে দেখা গিয়েছিল। কিন্তু কোন কৌশলে এই কথা? কংগ্রেস সিপিএম তো কেরালাতেও লড়াই করছে। আবার এখানে দেখুন, কংগ্রেস সিপিএম সিট শেয়ারিং করেছে, বিজেপির কাছ থেকে কিছু কিছু নিচ্ছে আর দিচ্ছে। মোহাম্মদ সেলিম এবং অধীর চৌধুরীকে নিয়ে একটি বাক্য খরচ করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। ভাষণে কয়েকবার অবশ্য উঠে এলো ইন্ডিয়া, বিরোধী জোট ইন্ডিয়া। কেন্দ্রে সরকার হলে ইন্ডিয়া জোটকে আমরাই সাহায্য করব, আমরাই নেতৃত্ব দেব, বাংলা নেতৃত্ব দেবে। শেষ পর্যন্ত ভোটটা শুরু হয়ে গেল। প্রথম পর্বে রাজ্যে ভোট হলো 3 কেন্দ্রে, দেশে 102 কেন্দ্রে। টুকরো টুকরো গপ্প নিয়েই প্রথম দফার ভোটের গপ্প। বয়স 30, উচ্চতা 2 ফুট 1 ইঞ্চি, দুনিয়ার সবচেয়ে খর্বকায় জ্যোতি কিসাঙ্গে আমগে, তারকা রাঁধুনি, উদ্যোগপতি, নাগপুরের ভোটার। চড়া রোদের মধ্যেই বাড়ির কাছের স্কুলে লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন জ্যোতি। आज मुझे बहुत अच्छा लग रहा है क्योंकि मैंने आज वोट दिया है और मैं सबसे यही कहना चाहूँगा कि ये हमारा कर्तव्य है, हम देश के नागरिक हैं, तो हमें वोट देना चाहिए, हमारा हक है। জ্যোতির মতোই ভোট দিলেন বার্নিশের বাসিন্দারা। টর্নেডো বিধ্বস্ত ময়নাগুড়ির গ্রাম বার্নিশ। ঝড় নিয়ে রাজনীতির ঝড়ে টালমাটাল বার্নিশ। ক্ষতিপূরণ পেয়েছেন? না, পাইনি। আমিও তো পাইনি। পেয়েছেন? না, কিচ্ছু পাইনি। আপনি ক্ষতিপূরণ পেয়েছেন? না, ক্ষতিপূরণ দেওয়া হয়নি। প্লাস্টিক দিছিল একটা। আমি তো কিচ্ছু পাইনি। আমি কিচ্ছু পাইনি। কিচ্ছু পাইনি? প্লাস্টিকও পাইনি না। সকাল সকাল ভোট দিতে এসেছেন, কি মনে করছেন? ভোট দিতে হবে। ভোট দিতে হবে? হ্যাঁ। কিন্তু তো ক্ষতিপূরণ তো পেলেন না। পাইনি। দেয়নি তো কিভাবে পাবো? ঝড়ে বিধ্বস্ত হয়েছিল বার্নিশ। সে বার্নিশের ভোটাররা তারা কিন্তু ভোট দিতে এসেছেন বার্নিশ হাই স্কুলে। কারুর বাড়ির ছাদ উঠে গেছিল, কারুর
শৌচালয় ভেঙে গিয়েছে, কারোর বাড়ির থাকার যে মাথা গোঁজার ঠাঁই সেটা চলে গিয়েছে, তারপরেও কিন্তু বার্নিশ ভোট দিতে এসেছে। বার্নিশ উচ্চ বিদ্যালয়ে কিন্তু সকাল থেকে ভোটের লাইন। ভোট দিতে গিয়েছিলেন আলিপুরদুয়ারের ফালাকাটা ব্লকের জটেশ্বর বাসস্ট্যান্ড এলাকার সুনীল সাহা এবং ধূপগুড়ি পুরসভার 7 নম্বর ওয়ার্ডের বাসন্তী দাস। 13/138 নম্বর বুথে ভোট দিতে গিয়ে সুনীল বাবু শুনলেন তার নাম মুছে গেছে ভোটার লিস্ট থেকে। লাইনে দাঁড়ালাম, ভেতরে গেলাম, অফিসার বলতেছে যে না আপনার নাম ডিলিট। আমি জীবিত লোকটা 72 সাল থেকে ভোট দেই, সেই লোকটা আজকে ভোট না দিয়ে চলে যাচ্ছে। কার এত ক্ষমতা আমি জীবিত থাকাকালীন আমার মৃত বা অন্য কিছু লিখে দেয়। 186 নম্বর বুথে ভোট দিতে এসেছিলেন বাসন্তী দাস নামে এক বৃদ্ধা, কিন্তু এখানে এসে জানতে পারলেন তিনি নাকি মৃত। বললো উনি তো মৃত, বললো না উনি নিজে ভোট দিতে আসছে, বললো না এখানে নাম নাই। একটা ভোটের জন্য মানুষ অনেক টাকা খরচা করে, আমি তো সরকার থেকে কিছুই পাইনি। ভোট হবেই না আপনার, আপনি বাড়ি যান। বুথের বাইরে বসে থাকা ক্যাম্প থেকে বলা হলো ভোটার লিস্টে নাম আছে বাসন্তী দেবী, কিন্তু ভোটের ডিউটিতে থাকা অফিসার জানান নাম নেই। তিনি কি এখানে জীবিত দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো, আপনি আছেন তো জীবিত। এখান থেকে কি স্লিপ নিয়ে গিয়েছেন? হ্যাঁ আমার হাত থেকে নিয়ে গেছে স্লিপ। তারপরে কি হলো? তারপরে ওখানে যাওয়ার পর ঘুরিয়ে দেওয়া হলো তাকে। এই যে 296 তাকে বলা হচ্ছে সে নাকি মৃত, তার কোনো ভোটের হবে না, ওনার ছবি সহ এখানে দেওয়া আছে। মার্ক কপিতে ডিলিটেড আছে, নিয়ম মার্ক কপিতে ডিলিটেড আছে, সেজন্য নিতে পারিনি। আলিপুরদুয়ারের গাঙ্গুটিয়া বনবস্তির এই বুথে এবারই শেষ ভোট হলো। বাঘ আনা হবে বলে বক্সা ব্যাঘ্র প্রকল্পের কোর এলাকায় গাঙ্গুটিয়া ও ভুটিয়া বনবস্তির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বাসে করে ভোটারদের আনার ব্যবস্থা করে প্রশাসন। এই বুথে শেষ ভোট। ऐसा तो नहीं लग रहा, पर क्या कर सकते, जरूरी है। यहाँ पर तो बहुत मेमोरी तो है, अब क्या कर सकते हैं सर। আর মাথা ভাঙায় যা ঘটলো সেরকম গপ্প আগে কখনো শুনেছি বলে আমার মনে পড়ছে না। ভোট করাতে যাওয়া ভোট কর্মীদের তালা বন্ধ করে রাখলেন বিডিও অফিসের কর্মীরা, জল খাবার কিচ্ছু দেওয়া হয়নি। মাথাভাঙা শিকারপুরে বিডিও অফিস, সেখানে একদল সরকারি কর্মীকে কার্যত গরু ছাগলের মতো তালা মেরে আটকে রাখা হলো। আটকে রাখলেন সরকারি কর্মীরাই। এই কর্মীরা প্রত্যেকে সরকারি কর্মচারী যারা ভোটের ডিউটি করতে এসেছিলেন। ম্যাটারটা হচ্ছে আমাদেরকে গ্রিলের মধ্যে আটকে রেখে পুলিশ দিয়ে পাহারা দিয়ে রাখা হয়েছে। তালা মেরে দেওয়া হয়েছিল ঘরে? অবশ্যই তালা মারা, যার জন্যই তো আমরা ক্ষিপ্ত। ভোট কর্মী, রিজার্ভ অফিসার এবং সবাই সরকারি কর্মী। তারা আটকালো, সরকারি কর্মীরাই আটকালো। রাত্রিবেলা আমাদের সাথে খুব দুর্ব্যবহার করেছে, খাবার দাবার সকাল থেকে জল। রাতেবেলায় আমরা আসলাম, এক ভদ্রলোক ভেতরে প্রবেশ করলেন, অবশ্যই মানে অ্যালকোহলিক ছিলেন উনি। তারপরে ওনার যে ওয়ার্ড সিলেকশন ছিল, বডি ল্যাঙ্গুয়েজ মানে ভয়ঙ্কর। তারপরে আমরা যখন খাওয়ার জন্য বেরোলাম আমাদেরকে খেতে যেতে দিল না মানে আমাদেরকে ঘরে পাঠিয়ে দিল। ঘরে খাওয়া একটা মুড়ি দেওয়া যাবে না, সেটা আমি ফেলতে যাচ্ছিলাম, সেটাও গেলাম ওখানে মানে 1 ঘন্টা ওয়েট করে ওখানে গেলাম, দিচ্ছিল না। আমরা বললাম যে স্যার তখন আমাদের কথা শুনতে নি, আমরা কি না খেয়ে ওখানে বসে থাকবো? তাহলে আমাদের যখন তখন খাওয়ার জল কিছু দেয়নি। ভিডিও বলছেন আপনাদেরকে এসি ঘরে রাখা হয়েছে এবং কোথাও তালা মারা হয়নি। কে বলছে কি বলছে আমাদের তো জানার বিষয় নয়। আমাদেরকে কয়েদিদের মতন আটকে রাখা হলো, আমরা কি অন্যায় করছি? 2021-এর ভোটের সময় আচমকা খবরের শিরোনামে আসে শীতলকুচির আমতলী স্কুল। ভোট চলার সময় কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যান 4 জন। মাথা ভাঙার মতো শীতলকুচিও কোচবিহার লোকসভা কেন্দ্রের মধ্যেই পড়ে। সেই স্মৃতি নিয়ে 2024-এর ভোটে কি গপ্প রয়েছে শীতলকুচিতে? শীতলকুচির সেই বুথে যেখানে গত বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী গুলিতে 4 জনের মৃত্যু হয়। আমার ডান দিকে স্কুলের ভেতর শহীদ বেদি রয়েছে। সেই শহীদ বেদিতে আজ সকাল সকাল ফুল দিয়ে সাজিয়ে তুলেছেন এলাকার বাসিন্দারা। পশুর
সন্ধ্যায় জানতে পারছি যে আমার আমতলী MSK-তে পড়েছে। তখন থেকে আমার ভয় এবং আত্মীয় স্বজনকে সবাইকে জানিয়ে আসলাম যে আমার এমন বুথ পড়েছে যেটা একটা সেন্সিটিভ বুথ, বলে আসলাম। আমরা তো ইয়েতে ছিলাম, লাইনে ছিলাম, ওই রকম দেখিয়ে তো পালানটা। তখন তো সেই এই জায়গাটা বোধহয় একদম রণক্ষেত্রের চেহারা। এখনো আতঙ্ক ভয় আছে? আতঙ্ক অনেকটা কেটে গেছে। আতঙ্ক কাটিয়ে সকাল থেকেই ভোট দিতে আসতে শুরু করেছেন বহু গ্রামের মানুষ। তবে একথা মানতেই হবে, গপ্প টুকরো টুকরো থাকলেও ভয়ঙ্কর গপ্প আজ পাওয়া যায়নি। কমিশন প্রথম দফায় সসম্মানে পাশ করল। গতকাল কি ছিল? দিলীপ ঘোষের জন্মদিন। বলেছিলাম শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন ব্রিটিশ হাই কমিশনার। দিলীপ ঘোষ মানেই হাই ভোল্টেজ ফান্ডা। ব্রিটিশ হাই কমিশনারকে 2টো মূর্তি উপহার দিয়েছেন, সঙ্গে ব্রিটেনের আর্থিক হাল ফেরানোর টোটকা দিয়েছেন দিলীপ বাবু। হ্যাঁ, ব্রিটিশ হাই কমিশনার এসেছিলেন আমার বাড়িতে, সংযোগবশত কাল জন্মদিনও ছিল, শুভেচ্ছা দিলেন। আর তিনি মূলত গুজরাটি পরিবারের থেকে এসছেন, ব্রিটিশ নাগরিক, যেমন ঋষি সুনাক পাঞ্জাবি পরিবারের। আমি বললাম ভারত এতদিন ধর্ম সংস্কৃতি বিস্তার করতো, অন্য জায়গা থেকে আমরা অন্য কিছু আনতাম, ব্যবসা বাণিজ্য। এখন দুনিয়াকে আমরা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি সাপ্লাই করছি। ওনাকে আমি আমাদের দেশের সংস্কৃতির চিহ্ন দিলাম, লক্ষ্মী আর গণেশের রূপার মূর্তি দিলাম এবং বললাম দেখুন আপনাদের দেশের আর্থিক অবস্থা ঠিক নাই, লক্ষ্মী গণেশকে নিয়ে যান, ইংল্যান্ডের আর্থিক অবস্থা ভালো হয়ে যাবে। উনি নিয়ে গেছেন। আমি রাম মন্দিরের ক্যালেন্ডার দিলাম, সেটাও নিয়েছেন উনি। খুব ভালোভাবে কথাবার্তা হয়েছে। সীতাভোগ খাইয়েছি বর্ধমানের, ওনারা মিষ্টি কম খান, তবু বলছে আমি একটু খাচ্ছি আজকে, ভালো লেগেছে। দিলীপ ঘোষ কত জানেন না? কখনো পার্থ চট্টোপাধ্যায়ের উচ্ছন্নে যাওয়ার কথা বলছেন, কখনো গোটা দেশের উচ্ছন্নে যাওয়ার কথা বলছেন, কখনো মহিলারা ঘরে বাইরে বেরোলে কি হতে পারে তাও বলছেন। ভালো ভালো লোকেরা দেখুন জেলে চলে, পার্থও খারাপ ছিল, আমার বন্ধু লোক যেমন জেলের ঘানি টানছে, মেয়ে বিয়ে গেছে, বউ নেই, খাবার কেউ নেই, তাই 350 কোটি টাকা। কি দরকার ছিল জীবনটা নষ্ট করা? আমাদেরকে লোকে চা খাওয়ায়, ভাত খাওয়ায়, 1 পয়সা খরচা নেই, নেওয়া নেই, দেওয়া নেই। যে সমাজে মেয়েরা বাড়ির বাইরে গিয়ে উচ্ছন্নে গেছে, সে সমাজে উঠে গেছে। সব জায়গাতেই মেয়েরাই এগিয়ে যাচ্ছে। মেয়ের আবার সিগারেট খাচ্ছে, ক্যান্ডিডেট হয়েছে, তার সিগারেটের ছবি, মদের গ্লাসের ছবি বেরিয়েছে, এখন সে আবার ঘন্টা দিয়ে ভোট প্রচার করতে যাচ্ছে। ড্রামা দেখেছেন কি? আমাদের কৃষ্ণনগরের ক্যান্ডিডেট, হ্যাঁ কৃষ্ণনগরের, তার সদস্য পদই চলে গেল। দিলীপ ঘোষ মহিলাদের কথা বলছেন। দিলীপের টার্গেট মহুয়া মৈত্র। কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া আজই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারপর নদিয়ার জেলা শাসকের দফতর ছাড়লেন পশ্চিমবঙ্গ সরকার লেখা গাড়িতে।